স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আসলাম এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি রাত ৯টার শিরোনাম। জব্দ করা সাপের বিষ বিষই নয়, আটকদের বিরুদ্ধে করতে হচ্ছে প্রতারণার মামলা। বুধবার করোনার প্রথম টিকা পাচ্ছেন এক স্বাস্থ্যকর্মী, অনলাইন উদ্বোধনে প্রধানমন্ত্রী। একদিনে ঘর জমি পেয়েছে ৭০,০০০ পরিবার। মুজিব বর্ষের রেকর্ড গড়ল বাংলাদেশ। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। আইন শৃঙ্খলা বাহিনীর সাপের বিষ বলে জব্দ বা উদ্ধার করা পদার্থ আসলে সাপের বিষই নয়। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদনেও মেলেনি কোনো প্রমাণ। এতে বাধ্য হয়ে এখন তাদের করতে হচ্ছে প্রতারণার মামলা। এদিকে ওষুধ উৎপাদন প্রতিষ্ঠানগুলো বলছে দেশে ওষুধ তৈরিতে সাপের বিষ ব্যবহারই হয় না। ২০১৩ সালে রাজধানীর উত্তরায় ১২ পাউন্ড সাপের বিষ পাওয়ার কথা জানায় র্যাব। ২২ জানুয়ারি ৫ জনকে আসামি করে উত্তরা পূর্ব থানায় হয় মামলা। তবে পরের বছরের ৯ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে মেলেনি এই দাবির প্রমাণ। এর ২ দিন পর আবার করতে হয় প্রতারণার মামলা। গত বছর ডিসেম্বরে প্রায় ৯ কেজি বিষ উদ্ধারের কথা জানিয়ে র্যাব দাবি করে আটক হওয়ারা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সেই বিষের বাজার মূল্য ৭৫ কোটি টাকা। তবে মামলার নথিতে এ দাম দেখানো হয়েছে ৩ কোটি টাকা। ৭২ কোটি কমেছে কয়েক ঘন্টায়। এর কাছাকাছি সময়ে দুটি আলাদা অভিযানে সাপের বিষ উদ্ধার করে সিআইডি। আটক হওয়াদের নিয়ে তাদেরও একই দাবি। তবে প্রথম অভিযানে পাওয়া নমুনা পরীক্ষায় সাপের বিষের কোনো অস্তিত্বই মেলেনি। প্রথম অভিযানে আমরা কিছু সাপের বিষের স্যাম্পল পাই, যে স্যাম্পলটাকে পরবর্তীতে আমরা রাসায়নিক পরীক্ষাগারে পাঠাই। সেখান থেকে একটা নেগেটিভ রিপোর্ট আসে যেটা সাপের বিষ না, কিন্তু আমরা আসলে ওইটা সাপের বিষ উদ্ধার করতে পারি না। অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে সাপের বিষ দিয়ে ওষুধ তৈরির কথা বলা হলেও প্রস্তুতকারী প্রতিষ্ঠান জানাচ্ছে সেখানে সাপের বিষের কোনো ব্যবহারই নেই। সাপের বিষ থেকে ওষুধ তৈরি এটার ঠিক না, এটা আমাদের এখানে এভাবে ব্যবহৃত হয় না। কোটি টাকার বিষ উদ্ধারে করা মামলাগুলো টিকছে না কেন, এই প্রশ্ন ছিল র্যাবের কাছে। মূলত যদি এটি প্রকৃতপক্ষে সাপের বিষ হয় তাহলে এটি মামলা দায়েরের পর যে রাসায়নিক পরীক্ষাগার থেকে প্রাপ্ত রিপোর্ট ভিত্তিতে তার বিরুদ্ধে চোরাচালানের মামলা দায়ের করা হয়। প্রাথমিক পর্যায়ে আমরা কিন্তু প্রতারণার একটি মামলা দায়ের করে থাকি। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যদি প্রকৃতপক্ষে সাপের বিষ হয় তাহলে সাপের বিষের জন্য যে ধরনের আইন রয়েছে দেশে প্রচলিত আইন, সেই আইনের বিরুদ্ধে মামলা দায়ের হয়ে থাকে। তবে আইনজীবীরা বলছেন অভিযানের পর যাচাই বাছাই না করেই কাউকে গ্রেফতার আইন পরিপন্থী। কেমিক্যাল রিপোর্ট যেটা, সেখানে বলা হচ্ছে যে এটা সাপের বিষ না, কিন্তু এরকম একটা লোককে আমরা যেমন মিডিয়ায় দেখেছি, যেমন আপনার গ্রেফতার করা হচ্ছে, মিডিয়ায় ফ্লাউ করে প্রচার করা হচ্ছে। যদি সেটা সাপের বিষ না হয়ে থাকে তো সেই ধরনের একটা ঘটনার মাধ্যমে যাকে গ্রেফতার করা হলো তাকে তো হয়রানি শুধু না, তার মান সম্মানের হানি করা হয়েছে। এদিকে সাপের বিষ নিয়ে প্রতারক চক্রের ফাঁদে পড়ে অনেকেই নিঃস্ব হয়েছেন বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এগুলো হচ্ছে আসলেই কতগুলো প্রতারণা করার জন্য, টাকা হাতিয়ে নেওয়ার জন্য ১ কোটি টাকা ১.৫ কোটি টাকার সাপের বিষ ৫ লাখ ১০ লাখ টাকায় বিক্রি করে। তো এটা তো সাধারণ বোঝাই যায় যেটা প্রতারণা। তবে বিষয়টি নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে কথা বলতে চাননি ডিএমপির মিডিয়া শাখা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় পোশাক ব্যবসায়ী রফিকুল ইসলাম রাফি দেশে ফিরে বনে যান স্বর্ণ ব্যবসায়ী, দেখান কম দামে স্বর্ণ এনে দেওয়ার প্রলোভন। আর তার করা চক্রটি ২ বছরে ১০ জনের কাছ থেকে হাতিয়েছে প্রায় ২০ কোটি টাকা। রাফি ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছেন গোয়েন্দারা। রফিকুল ইসলাম রাফির সঙ্গে এক বন্ধুর মাধ্যমে কুমিল্লার ঠিকাদার আবুল কালাম আজাদের পরিচয় ৯ ডিসেম্বর। নিজেকে পোশাক ব্যবসায়ী পরিচয় দিয়ে রাফি জানায় পোশাকের আড়ালে স্বর্ণ এনে মাঝে মধ্যেই কম দামে বিক্রি করে সে। দেয় ২.৫ কোটির স্বর্ণ ১,৩৫,০০,০০০ টাকায় এনে দেওয়ার প্রস্তাব। পরে ৫ তারকা হোটেলে বসে পে অর্ডারে হয় লেনদেন।
গোয়েন্দারা তদন্ত শুরু করলে এক পর্যায়ে গ্রেপ্তার করা হয় রাফি সহ 4 জনকে। পুলিশ বলছে এ চক্রটির প্রধান রাফি দীর্ঘদিন ছিল মালয়েশিয়ায়। দেশে তার স্বর্ণ ব্যবসার নামে প্রতারণা শুরু 2018 সালে। তার হয়ে স্বর্ণ কিনতে আগ্রহীদের খুঁজে বের করেন। ঝিমিয়ে পড়া জঙ্গি সংগঠনকে সংগঠিত করতে পল্লবী এলাকায় কর্মী ও অর্থ সংগ্রহের চেষ্টাকালে উগ্রবাদী বই ও লিফলেট সহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 4। মিরপুর এলাকায় আনসার আল ইসলামের অস্তিত্ব জানান দেয়াই ছিল তাদের উদ্দেশ্য। এছাড়া করোনাকালে অনলাইনে মনোযোগী শিক্ষার্থীদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করাও ছিল তাদের অন্যতম লক্ষ্য। শনিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে র্যাব 4। দেশব্যাপী জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার জন্য রাজধানীর পল্লবী এলাকায় গোপন বৈঠকে অংশ নিচ্ছে আনসার আল ইসলামের কয়েকজন সদস্য। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। অভিযানে সংগঠনটির 5 জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবাই আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে। তরুণদের লক্ষ্য করে সদস্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ছিল তাদের। আপাতত উদ্দেশ্য হচ্ছে জঙ্গিদের সংখ্যা বৃদ্ধি করা এবং জঙ্গি অর্থায়ন করা এবং জঙ্গিবাদের যে পজিটিভ দিকগুলো, ধর্মীয় বা স্পিরিচুয়াল পজিটিভ দিকগুলো তাদেরকে বুঝিয়ে এক ধরনের ব্রেন ওয়াশ যেটা করা, যে এটি হচ্ছে একমাত্র মুক্তির পথ। অর্থ যোগানের পাশাপাশি করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে সক্রিয়রা টার্গেট ছিল তাদের। গণতন্ত্রকে ধ্বংস করে দেশে খেলাফত প্রতিষ্ঠাই তাদের প্রধান উদ্দেশ্য। সাধারণত অনলাইনে অ্যাক্টিভ থাকে। এর আগেও আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। বিশেষ কোনো নীতিগত সিদ্ধান্ত যেটি অনলাইনে এক্সচেঞ্জ করার সুযোগ কম থাকে, সেগুলো সিদ্ধান্ত নেওয়ার সময় তারা মিলিত হয়। অভিযানে আনসার আল ইসলামের বিভিন্ন ধরনের 12টি উগ্রবাদী বই, 23টি লিফলেট ও 6টি মোবাইল জব্দ করা হয়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি করায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে বসুরহাট মেয়র সমর্থকদের আগামীকালের আধাবেলার হরতাল প্রত্যাহার করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম চৌধুরী সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে বসুরহাটের বঙ্গবন্ধু মুরাল চত্বরে এক সমাবেশে হরতালের ডাক দেন ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। এ সময় আওয়ামী লীগের পদ থেকে একরামুল করিম চৌধুরীকে অপসারণ না করা পর্যন্ত একের পর এক কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেন নোয়াখালী 4 আসনের এমপি একরামুল করিম চৌধুরী। কিছুক্ষণ পর সেটি সরিয়ে নিলেও তা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যতক্ষণ পর্যন্ত না হয় আগামীকাল থেকে কঠোর আন্দোলনের দিকে আপনারা আগামীকাল 2টা পর্যন্ত। দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের অভ্যন্তরীণ কোন্দল নিরসনের নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। ইতোমধ্যে সব জেলার অভিযোগের তথ্য 8টি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি মণ্ডলীর সদস্যদের কাছে দিয়েছেন তিনি। কেন্দ্রীয় নেতারা বলছেন, বিরোধী দলের নিষ্ক্রিয়তায় দলের অভ্যন্তরীণ বিরোধ বেড়ে যাওয়ায় আওয়ামী লীগ সভাপতি এ সিদ্ধান্ত নিয়েছেন। অভিযোগের সূত্রপাত সম্মেলন হয় 31 জেলা কমিটি নিয়ে। বেশ কয়েকটি জেলার সভাপতি সাধারণ সম্পাদকের বিরোধের জেরে আলাদা আলাদা কমিটির তালিকা জমা পড়ে কেন্দ্রের দপ্তরে। এতে বঞ্চিত হন অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতা। আওয়ামী লীগ সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন তারা। এর বাইরেও সারা দেশে দলের অভ্যন্তরীণ নানা বিরোধের অভিযোগ জমা পড়ে সভাপতির কাছে, যার জেরে অব্যাহতি দেওয়া হয় নরসিংদী ও সিরাজগঞ্জ জেলার সভাপতি সাধারণ সম্পাদককে। বিষয়টি দেখতে দলের 8 বিভাগের জন্য আলাদা সাংগঠনিক টিম করে দেন সভাপতি শেখ হাসিনা। বিভাগীয় দায়িত্বপ্রাপ্তরা বলছেন, বিরোধী দলের নিষ্ক্রিয়তায় দলে মাথাচাড়া দিয়েছে বিভাজন। বিরোধী দলগুলোর নিষ্ক্রিয়তা, সেই ক্ষেত্রে একটা একচেটিয়া প্রভাব বিস্তার করবার সুযোগ তো আওয়ামী লীগ পেয়েছি। তো সেই সুযোগে এখন দলের আভ্যন্তরীণ পর্যায়ে এক নেতা আর এক নেতার ব্যাপারে বক্তব্য, বিবৃতি বা তার বিরুদ্ধে বলা,
তো এই জাতীয় কথাবার্তাগুলোই আছে। সভাপতির কাছে নানা মাধ্যমে আসা অভিযোগগুলো সমাধানে দলের সভাপতি মণ্ডলীর সদস্যদের দেয়া হয়েছে বিস্তারিত তথ্য। বিভিন্ন জায়গায় যে আভ্যন্তরীণ দ্বন্দ্বগুলি আছে, কার সাথে কার দ্বন্দ্ব আছে, এই বিষয়গুলি সমগ্র প্রতিবেদনগুলি আমাদের হাতে দিয়েছেন। আমরা সেগুলি স্টাডি করছি এবং আমরা সেগুলি হোমওয়ার্ক শুরু করেছি। আমরা হোমওয়ার্ক করে তাদের সঙ্গে আমরা বাইলেটারাল বসবো। আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই অভিযোগগুলি ভালোভাবে পড়ে বিচার বিবেচনা করে বিভিন্ন জেলার যেখানে যেখানে যে সমস্যা তাদের সঙ্গে আলোচনা করে ওনার সাথে আলোচনা করতে। জেলা উপজেলায় পরিবার কেন্দ্রিক বলয় নানা গ্রুপের কোন্দল মিটিয়ে দলের শৃঙ্খলা আনতে বিভাগীয় টিমের সার্বিক তত্ত্বাবধানে আছেন একজন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদক। তাদের আশা, করোনার প্রকোপ কমে গেলে মার্চ থেকে পুরোদমে সারা দেশে কাজ করবে বিভাগীয় টিমগুলো। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যার ঘটনায় আরও 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে 3 জন এজাহারভুক্ত আর 1 জন সন্দেহভাজন আসামি। এ পর্যন্ত এই হত্যা মামলায় মোট 6 আসামিকে গ্রেপ্তার করা হলো। সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার জানান, শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের সহায়তায় খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত 3 আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বিজিত প্রার্থী শাহাদাত হোসেনের ছোট ভাই এনামুল হাসান, সানোয়ার হোসেন রতন, মোস্তফা কামাল। এছাড়া উল্লাপাড়া উপজেলা থেকে গ্রেপ্তার হয় সন্দেহভাজন সাইফুল ইসলাম। গত 16 জানুয়ারি সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খান প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন। গুজবে কান না দিয়ে নির্ভয়ে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। মেয়র বলেন, টিকা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে টিকা পৌঁছে গেছে। এরপরও কেউ গুজব ছড়ালে কঠিন জবাব দেয়া হবে। পর্যায়ক্রমে সবাইকে টিকা দেয়া হবে বলেও জানান তাপস। ষড়যন্ত্রকারী ও সুবিধাভোগীরা সব সময় সক্রিয় রয়েছে বলে সতর্ক করেন তিনি। এ সময় অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার পাশাপাশি তৃণমূল থেকে দল গোছানোর পরামর্শও দেন মেয়র। তৃণমূল থেকে নেতাকর্মীদের মূল্যায়ন করে যারা অনুপ্রবেশকারী তাদেরকে বিতাড়িত করতে হবে। 111 আর আসবে না, 75 আর আসবে না, এটা মনে করলে হবে না। ষড়যন্ত্রকারীরা সারা জীবন ষড়যন্ত্র করে যাবে। ষড়যন্ত্রকারীরা সবসময় অসন্তোষ সৃষ্টির পায়তারা করে যাবে। আমাদেরকে সদা জাগ্রত থাকতে হবে এবং এর জন্য সংগঠনের চেয়ে দেশে করোনা শনাক্তের 321তম দিনে মৃত্যু ছাড়িয়েছে 8,000। 24 ঘন্টায় 22 জন সহ মোট প্রাণহানি 8,003 জন। 24 ঘন্টায় 17 জন পুরুষ ও 5 নারীর মৃত্যু হয়েছে। 62টি ল্যাবে 11,115 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 436 জনের। শনাক্তের হার 3.92%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,31,326 জনে। সুস্থ হয়েছেন আরও 338 জন। এ নিয়ে মোট সুস্থ 4,75,899 জন। দেশে প্রথম করোনা টিকা প্রয়োগ করা হবে আগামী বুধবার। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন সেবিকার দেহে প্রথম টিকা প্রয়োগের মাধ্যমে অনলাইনে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কিডনি হাসপাতালে আজ এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। এছাড়া সোমবারের মধ্যেই দেশে করোনা টিকার প্রথম চালান আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। ভারত সরকারের উপহার দেয়া করোনার 20 লাখ ডোজ টিকা দেশে পৌঁছায় বৃহস্পতিবার। এবার অপেক্ষা মানবদেহে এর প্রয়োগ। সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথমেই টিকা পাবেন করোনা মোকাবিলায় সামনের সারির যোদ্ধা সেবিকারা। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর আরও 24 জনকে টিকা দেয়া হবে। এদের মধ্যে আছেন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক। ভারত সরকারের কাছ থেকে 20 লক্ষ ভ্যাকসিন পেয়েছি। আমরা আশা করছি আগামী 27 তারিখে আমরা এটা উদ্বোধন করব এবং এই প্লেস
কর্মীটোলা জেনারেল হসপিটালেই হবে আশা করছি। এখন পর্যন্ত সবার আগে আমাদের নিবেদিত প্রাণ নার্সদের মধ্যে আমরা প্রথম টিকাটা দিতে চাচ্ছি। বাংলাদেশ সরকারের কেনা টিকার 50 লাখ ডোজের প্রথম চালান আসবে আগামী সোমবারের মধ্যেই। একথা জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। তিনি বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালান ভারতের পুনে থেকে সড়কপথে আসবে দিল্লিতে, পরে দিল্লি থেকে বিমানে ঢাকায় আনা হবে। 6 মাসের মধ্যে 3 কোটি ডোজ আমাদের সরকার কিনেছেন, যেটা নাকি ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আমাদের এখানে আসবেন এবং এই মাসেই 2-1 দিনের মধ্যেই 25-26 তারিখের দিকেই আমাদের এই প্রথম চালানটা আসার কথা। এবং আমরা এটুকু বলতে পারি যে এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। বুধবার কুর্মিটোলা হাসপাতালে উদ্বোধনের পর পর্যায়ক্রমে করোনার টিকা দেয়া হবে ঢাকা মেডিকেল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ দেশের 7,344 কেন্দ্রে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নয়, বিএনপি বিদেশি দূতাবাসে নালিশ করে দেশকে নতজানু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। বিএনপি ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী মন্তব্য করে তিনি বলেন, সরকার পরিবর্তনের জন্য জনগণের কাছে না গিয়ে বিদেশি শক্তির সমর্থন চেয়ে যেদিন বিবৃতি দিয়েছিল সেদিনই বিএনপির অপমৃত্যু হয়েছে। এ সময় সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনা মোকাবেলায় বিজয়ী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতিহাস মনে রাখবে। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নিতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কেউ শৃঙ্খলার ঊর্ধ্বে নয়, সবাইকে সীমারেখার মধ্য থেকে অনুশাসন মেনে চলতে হবে। দল করতে হলে সবাইকে দলের গঠনতন্ত্র মানতে হবে। গণতান্ত্রিক চেতনায় আমাদের ভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন কারণে মতপার্থক্য হতে পারে। এ সকল মতপার্থক্য আলাপ আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে সাংগঠনিক পরিমণ্ডলে। এ নিয়ে জনসম্মুখে আলোচনা বা সমালোচনা নিজেদের দুর্বলতাকেই প্রকাশ করে। 70,000 নতুন বাড়িতে আবাসন হলো প্রায় 3.5 লাখ মানুষের। আর ভূমিহীনদের জমিসহ বাড়ি হস্তান্তরের মধ্য দিয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মুজিব বর্ষের উপহার হিসাবে গৃহহীনদের সেমি পাকা বাড়ি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাতে ভাত না খেয়ে টাকা জমান আমিনা বেগম, যাতে সেই টাকা দিয়ে ওষুধ কিনতে পারেন। জীবনের শেষ বেলায় তার ওষুধ কেনা কিছুটা সহজ হয় বিধবা ভাতা পেয়ে। এবার পেলেন মাথা গোঁজার ঠাঁই। মুজিব বর্ষে শান্তিতে নিজ ঘরে বসে কোরআন শরীফ পড়ে নামাজ পড়তে চান তিনি। লোকের ঘরে বাস করতাম, বেনিচুরি এই ঝড়েই না যাতে বাসা ছিল, তা ঝড়েই বেনিচুরি গিয়ে লোকের ঘরে গিয়ে থাকতাম। খুব কষ্ট দিন গেছে। আমিনা বেগমের মতো 70,000 ভূমিহীন পরিবার পেল স্থায়ী ঠিকানা, 2% জমি সহ সেমি পাকা নতুন বাড়ি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 492টি উপজেলার সঙ্গে যুক্ত হয়ে অসহায় মানুষকে মুজিব বর্ষের উপহার বাসগৃহ দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে বাড়ির দলিল হস্তান্তর করেন প্রকল্প বাস্তবায়নের সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। নীলফামারী জেলার এর মধ্য দিয়েই তৈরি হলো অনন্য ইতিহাস, নতুন রেকর্ড। করোনা ভাইরাস এমন একটা ভাইরাস আসলো সারা বিশ্ব স্থবির। আজকে আমি এখানে বসে আমাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলতে হচ্ছে আর এই ঘরগুলি দিতে হচ্ছে। আমার খুব আকাঙ্ক্ষা ছিল যে নিজের হাতে দাঁড়িয়ে আপনাদের হাতে জমির দলিল তুলে দিই, কিন্তু সেটা পারলাম না এই করোনা ভাইরাসের কারণে। প্রধানমন্ত্রী বলেন, দেশের একজন মানুষও যেন গৃহহীন না থাকে সে লক্ষ্য নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার। এখানে আজকে আমরা যে 66,189টা করে দিলাম ঘর, আমরা আরও 1 লক্ষ ঘর খুব শিগগিরই আমাদের কাজ শুরু হবে। এভাবে সমগ্র বাংলাদেশে এই মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কোনো লোক গৃহহারা থাকবে না। মুজিব বর্ষে দ্বিতীয় ধাপে আরও 1 লাখ এবং আগামী বছরের মধ্যে মোট 9 লাখ মানুষকে আশ্রয় প্রকল্পের আওতায় বাড়ি করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। বর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না।
বনের পাখিরও ঘর আছে, আমার কোনো ঘর ছিল না। কোনোদিন ভাবিনি এমন সুন্দর পাকা দালানে থাকবো। আনন্দ অশ্রুতে এভাবেই ঘর দেখে অভিব্যক্তি প্রকাশ করেছেন মুজিব বর্ষের উপহার প্রাপ্তরা। ৭০,০০০ বাড়িতে থাকবেন প্রায় ৩.৫ থেকে ৪ লাখ মানুষ। এগুলো শুধু সংখ্যা বা রেকর্ড নয়, অসংখ্য মানুষের স্বপ্ন পূরণ। মুজিব বর্ষে বাংলাদেশের অগ্রগতিতে আরও একটি মাইল ফলক অর্জন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ডুমুরিয়া, খুলনা। দেখছেন বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশ, আর রাত ৯টায় বাংলাদেশে আরও যা যা থাকছে। নতুন স্পিন কোচের সন্ধানে বিসিবি, ভেটরির জায়গায় দীর্ঘমেয়াদী কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা। করোনা পরিস্থিতিতে স্থগিত মার্চের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি, বন্ধ হতে পারে চলমান ক্যাম্পও। সাকিব তাইজুলদের স্পিন কোচ থাকছেন না ড্যানিয়েল ভেটরি। দীর্ঘমেয়াদী কাউকে নিয়োগ দিতে কাজ শুরু করেছে বিসিবি। অল্প সময়ের মধ্যে জানা যেতে পারে নতুন স্পিন কোচের নাম, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাশাপাশি ভেটরির ১০০ দিন চুক্তির বাকি অংশ কিভাবে সেটাও ভাবছে বিসিবি। টাইগারদের নিউজিল্যান্ড সিরিজে কাজ করার মাধ্যমেই শেষ হতে পারে ভেটরি অধ্যায়। দেশে কিংবা বাইরে সব সময় বাংলাদেশের বড় শক্তি স্পিন অ্যাটাক। রফিক রাজ্জাকদের পর সাকিব মিরাজরাও সাফল্যের ধারা ধরে রেখেছেন। বিসিবিও কখনো কার্পণ্য করেনি তাদের গুরুত্ব দিতে। কোটি টাকা খরচ করে খণ্ডকালীন চুক্তিতে আনা হয়েছে ড্যানিয়েল ভেট্টরির মতো কিংবদন্তিকে। তবে তাকে ফুল টাইম পাওয়া যায়নি কখনোই। সামনের ব্যস্ততা আর বড় আসরের কথা মাথায় রেখে বিসিবি এখন ফুল টাইম স্পিন কোচের খোঁজে। আমরা আসলে আরো বেশি সময় চাই, যে কোচই আসুক না কেন, কারণ এখন আমাদের টানা খেলা, এত কম সময়ের জন্য কোচ হবে না। সেজন্য আমরা অল্টারনেট খুঁজছি এবং আমরা কয়েকটা বেশ কিছু ইন্টারেস্টেড পার্সনের রেজুমেও পেয়েছি, ইন্টারেস্টও শো করেছে, কিন্তু এখন ফাইনালের 2-1 দিনের মধ্যে আমরা এটা ফাইনাল করতে পারবো। তারপরে আসলে ওই প্রশ্নটার উত্তর দিতে পারবো যে ভেট্টরি কতদিন থাকবে, কি থাকবে না, আদৌ থাকবে কিনা। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সেখানেও প্রথম 2 ম্যাচের নায়ক স্পিনাররা। এখন সুযোগ ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশের। বিসিবি সভাপতি বলছেন শেষ ম্যাচে বড় রদ বদলের সুযোগ নেই, তবে মূল কম্বিনেশন ঠিক রেখে 2-1টা পরিবর্তন আসতে পারে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথেও আমরা কি এখানে টেস্টে জিতেছি, সো আমাদের এখানে শক্তিশালী বা স্ট্রং অপোনেন্ট নিয়ে আমরা চিন্তিত না। আমরা যে জিনিসটা নিয়ে চিন্তিত যে আমাদের খেলোয়াড়দের ছন্দে ফেরত আসা, আমাদের আগে যে ফর্মে ছিল আসে এবং নতুন কয়েকটা ছেলে সুযোগ পাচ্ছে, তারা যেন ভালো খেলতে পারে। তৃতীয় সন্তানের অপেক্ষায় থাকা সাকিব পরিবারের পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে যাবেন না এমন কথা ছড়িয়ে পড়লেও বিসিবি প্রধান বলছেন তিনি এখনও এমন কিছুই শোনেননি। নিউজিল্যান্ড থেকে ফিরে শ্রীলঙ্কাতে টেস্ট খেলতে যাবে টাইগাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তৃতীয় ওয়ানডে ও প্রথম টেস্টের জন্য বাংলাদেশ ও উইন্ডিজ ক্রিকেট দল এখন চট্টগ্রামে। সকালে একই বিমানে 2 দলের ক্রিকেটাররা ঢাকা থেকে চট্টগ্রামে যান। করোনা সতর্কতা মেনে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে সবাই টিম হোটেলে চলে যান। ঢাকায় প্রথম 2 ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে টাইগাররা। ফলে 25 জানুয়ারি তৃতীয় ওয়ানডে উইন্ডিজের জন্য হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন। অন্যদিকে সুপার লিগের পয়েন্ট বাড়াতে তামিমের দল চাইবে টানা তৃতীয় জয়। সিরিজ নিশ্চিত হওয়ায় চট্টগ্রামের একাদশে কিছুটা পরিবর্তন আসতে পারে। এরপর 3 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ঢাকার 2 ওয়ানডেতে মনমতো উইকেট পেয়েছেন ক্রিকেটাররা। একই ধরনের উইকেট থাকবে চট্টগ্রামেও, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তৃতীয় ওয়ানডের পর সেখানেই সিরিজের প্রথম টেস্ট। নিউজিল্যান্ড সফরের আগে দেশে ক্যাম্প না করে ক্রিকেটারদের পরিবারকে সময় দেওয়ার সুযোগ দেবে বোর্ড, বলছেন আকরাম। ঢাকায় সিরিজ জয় নিশ্চিত হয়েছে। করোনায় দীর্ঘ বিরতিতেও উইকেটে পরিবর্তন আসেনি। হোম অফ ক্রিকেটে মনমতো উইকেট পেয়েছেন সাকিব মিরাজরা। এবার চট্টগ্রামের পালা। বন্দরনগরীতে আন্তর্জাতিক ম্যাচ ফিরছে 2019-এর সেপ্টেম্বরের পর। চট্টগ্রামের উইকেট কখনোই টাইগারদের চাওয়ার বিপরীতে যায়নি, এবারও তেমনটাই হচ্ছে। ওয়ানডেতে ভরাডুবি হলেও টেস্টে ঘুরে দাঁড়াতে চাইবে উইন্ডিজ। গ্যাব্রিয়াল রোজদের নিয়ে কিছুটা শক্তি ফিরে পাবে ক্যারিবিয়ানরা।
ওয়ানডে সিরিজ শেষের আগেই তাই তো ভাবনাতে সাদা পোশাকের ক্রিকেট। অন্য দল কি করে না করে সেটা আমরা মাথা না রেখে আমাদের স্ট্রেংথ কোনটা, আমাদের ক্যাপাসিটি কি, আমরা কোনটাতে কনসেন্ট্রেট করবো সেটা হলো ইম্পর্টেন্ট। যেভাবে আমরা 2টা ম্যাচ খেলেছি, এগুলো যদি সেই অ্যাটিটিউড নিয়ে যদি আমরা নেক্সট ম্যাচগুলো খেলি, তো আমার মনে হয় যে ইনশাল্লাহ আমরা ভালো করবো। ঘরোয়া 2 আসরের পর উইন্ডিজ সিরিজেও বায়ুবাবলে থাকছেন ক্রিকেটাররা। 15 ফেব্রুয়ারি সিরিজ শেষ করে 9 দিন পরেই উঠতে হবে নিউজিল্যান্ডের বিমানে। মাঝের সময়টাই ক্যাম্প না করে ক্রিকেটারদের সুযোগ দেয়া হবে পরিবারকে সময় দেওয়ার। রেস্টেরও দরকার আছে, যেহেতু আপনি জানেন যে সবাই কোয়ারেন্টাইনে থাকে। ইটস এ ভেরি টাফ একটা জব, মানে টাফ জিনিস যে আপনার কোয়ারেন্টাইনে থাকাটা কষ্টের ব্যাপার। সো আমরা ওদেরকে ফ্যামিলিতে থাকার সময় দিব। শুরুর মোমেন্টাম পাওয়া গেছে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে সফরকারীরা। এই সুযোগ কাজে লাগিয়ে বাকি ম্যাচগুলোও জিততে চায় টিম টাইগার্স। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার কারণে আবারও পিছিয়ে গেল এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। গত বছর সেপ্টেম্বরে হবার কথা থাকলেও মহামারীর কারণে তা পিছিয়ে দেওয়া হয়। নতুন সূচিতে 11 মার্চ মাওলানা ভাসানীর নীল টার্ফে শুরু হওয়ার কথা ছিল 6 জাতির এই টুর্নামেন্ট। তবে অ্যাথলিটদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে আবারও স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে AHF। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদার। কোরিয়াতে হতে যাওয়া নারী ইভেন্টটিও স্থগিত করা হয়েছে। সেখানে এখন চলছে করোনার 3য় ঢেউ। আগামী অক্টোবরে ইভেন্টটির সম্ভাব্য তারিখ ঘোষণা করা হতে পারে। প্যান্ডেমিক চলতেছে এবং এই মুহূর্তে মালয়েশিয়া, কোরিয়া, মালয়েশিয়াতে লকডাউন চলছে আপনারা জানেন। তো আমাদের যে সমস্ত দেশগুলো এখানে পার্টিসিপেট করবে তাদের অনেকে অনাপত্তির কারণে এটা এশিয়ান ফেডারেশন বাধ্য হয়েছে এই টুর্নামেন্টটাকে আবার নতুন করে পিছানোর জন্য। আমরা তো জানতাম মার্চের 11 তারিখে হবে, কিন্তু সেটা আনফর্চুনেটলি কোভিডের কারণেই এশিয়ান হকি ফেডারেশন স্থগিত করেছে। এবং এটা তো একটা সত্যি প্লেয়ারদের জন্য কিংবা বাংলাদেশ হকি ফেডারেশনের জন্য একটা ধাক্কার ব্যাপারই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 3য় রাউন্ডে রবসন ডি সিলভার একমাত্র গোলে ব্রাদার্সকে হারিয়েছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আরেক ম্যাচে জুয়েল রানার শেষ মুহূর্তের গোলে রহমতগঞ্জের বিপক্ষে জয় পায় আবাহনী। হোমভেন্যু কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য কিংসের, তবে বেসচেরা রবসনদের গোলের চেষ্টা ব্যর্থ হয়েছে ফিনিশিং দুর্বলতায়। আক্রমণে চাপ ধরে রাখলেও প্রথমার্ধে ব্রাদার্সের জমাট রক্ষণ ভাঙতে পারেনি ব্রুজনের শিষ্যরা। কাঙ্ক্ষিত গোল আসে দ্বিতীয়ার্ধে। মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা রবসন বসুন্ধরাকে এগিয়ে নেন 63 মিনিটে। পরে দুদল চেষ্টা চালালেও পরিবর্তন হয়নি স্কোর লাইন। টানা 3 জয়ে টেবিলের শীর্ষে উঠল বসুন্ধরা। এ ছিল খেলার খবরে। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। বাসযোগ্য রাজধানী নিশ্চিতে সদা ব্যস্ত কর্মকর্তা কর্মচারী নিয়ে ক্রিকেট খেলতে নামল ঢাকা উত্তর সিটি। ব্যাট হাতে অধিনায়ক মেয়র আতিকুল ইসলাম। একের পর এক 4 ছক্কায় উচ্ছ্বসিত দর্শক। 20 ওভারে 5 উইকেটে সংগ্রহ 300 রান। জবাবে পাত্তাই পায়নি ভারতীয় হাইকমিশন দল। তাদের ইনিংস থামে 128 রানে। এ নিয়ে প্রতিবেদন। এ নিয়ে প্রতিবেদন থাকছে রাত 9টায় বাংলাদেশের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার পাশাপাশি শীতের তীব্রতা 2 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সোমবার থেকে সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এছাড়া মাসের শেষ দিকে রাজধানী বাদে দেশের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। শুক্রবার থেকেই কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী সহ সারা দেশ। মধ্যরাত থেকে দেশের কোথাও কোথাও কুয়াশা দেখা যাচ্ছে বেলা 12টা পর্যন্ত। ব্যাহত হচ্ছে ফেরি ও বিমান চলাচল। আবহাওয়া অধিদপ্তর বলছে সোমবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। আগামীকাল তাপমাত্রা এরকমই থাকবে, তারপর পরশুদিন থেকে গ্যাজুয়াল তাপমাত্রা আবার বাড়া শুরু করবে, কিন্তু দিনের তাপমাত্রা বাড়বে না। যেহেতু দিনের তাপমাত্রা ঘন কুয়াশা থাকবে, এই জন্য দিনের বেলা প্রচণ্ড ঠান্ডা লাগবে। বিশেষ করে ঢাকাতে তাপমাত্রা প্রায় 13 ডিগ্রির কাছাকাছি নেমে এসেছে। আবহাওয়া অফিসের তথ্যানুসারে পঞ্চগড়, শ্রীমঙ্গল, রাঙামাটি সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের অনেক এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানীতে কিছুটা শীত অনুভূত হলেও নেই শৈত্যপ্রবাহ।
আর যেটা শৈত্যপ্রবাহ এখন আসছে এটা খুবই অল্প কয়েকটা জায়গায়, যেটা হচ্ছে রাঙ্গামাটি, এদিকে তেঁতুলিয়া এবং শ্রীমঙ্গল, এই জায়গায় মৃদু আকারে শৈত্যপ্রবাহ আছে। আর যেটা হচ্ছে আর এই রাতে তাপমাত্রা ওইভাবে কমবে না, সেক্ষেত্রে দেখা যাবে যে মৃদু শৈত্যপ্রবাহ আছে এটাও হয়তো চলে যাবে। কিন্তু যেহেতু দিনের বেলা ঘন কুয়াশা রয়েছে এবং ঘন কুয়াশার কারণে দিনের তাপমাত্রা অনেকটা কমে যাবে, আর ঢাকাতে ওই ধরনের শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা নেই। মাসের শেষে আবারও রাজধানীর তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে, যা অব্যাহত থাকবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। এরপর থেকে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার পাশাপাশি শীতের তীব্রতায় স্থবির জনজীবন। সবচেয়ে বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। কুয়াশায় সড়ক মহাসড়কে দিনের বেলায়ও হেডলাইট জ্বালে চলাচল করছে যানবাহন। উত্তরাঞ্চলের কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। এই অবস্থায় একদিকে যেমন অফিসগামীরা সমস্যায় পড়েছেন, তেমনি কৃষক, কর্মজীবী মানুষ ও নিম্ন আয়ের মানুষও পড়েছেন বিপাকে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। দক্ষিণাঞ্চলে ঘন কুয়াশায় সকাল পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। শীতের তীব্রতা বেশি হওয়ায় রাস্তাঘাটে কমেছে মানুষের উপস্থিতি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, আরও 2 দিন অব্যাহত থাকতে পারে শীতের প্রকোপ। ঘাট কিছুই দেখা যাইতেছে না, এই নিয়ে অনেক বিপদে আছি আমরা। খুবই বেশি, এই 2-3 দিন থাকি। এই ঠান্ডাতে আমরা কাজত কিভাবে যাব? কক্সবাজারের সেন্ট মার্টিনে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে 13 জনকে। এখনও নিখোঁজ আছেন আরও 9 জন। ভোরে সেন্ট মার্টিনের 65 কিলোমিটার উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরে এফ জাঞ্জাবিল নামে ট্রলারটি ডুবে যায়। এ সময় আশপাশের কয়েকটি মাছ ধরার জাহাজ কয়েকজনকে উদ্ধার করে। কোস্টগার্ড চট্টগ্রাম অফিসের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার হাবিবুর রহমান জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা সহ নৌবাহিনীর 2টি জাহাজ নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। দখল দূষণ এবং নাব্যতা সংকট থেকে মেঘনা নদী রক্ষায় 11 কোটি 4 লাখ টাকার মাস্টার প্ল্যান তৈরির চুক্তি করেছে স্থানীয় সরকার বিভাগ। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং IWM এর সঙ্গে এই চুক্তি সই হয়। ফেব্রুয়ারি থেকে শুরু করে আগামী বছরের আগস্টের মধ্যে শেষ হবে এই মাস্টার প্ল্যান তৈরির কাজ। স্থানীয় সরকার বিভাগের পক্ষে এই প্রকল্পের তদারক করবে ঢাকা ওয়াসা। চুক্তি সই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, দেশের সব নদীর দূষণ রোধ এবং নাব্যতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। এরই মধ্যে 6টি নদীর মাস্টার প্ল্যান তৈরি হয়েছে এবং সেই অনুযায়ী উন্নয়ন কাজ চলছে বলেও জানান মন্ত্রী। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান জানিয়েছেন, বুড়িগঙ্গা নদীর পানি দূষিত হওয়ায় সেখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে পারে না ঢাকা ওয়াসা। তাই এরই মধ্যে বুড়িগঙ্গার দূষণ রোধে মাস্টার প্ল্যান তৈরি শেষে তা বাস্তবায়নের কাজ চলছে। Earlier, historically, we had a 52, but now we have a 39 canal existing. If once we can really modernize, same like Al Hatijil, so Dhaka will be very enjoyable city. মেঘনা নদী যে এখন অত্যন্ত ভালো আছে, কিন্তু মেঘনা নদী যেন কোনোদিনও আবার ওই অবস্থায় চলে না যায়, সেই জন্য মেঘনা নদীর একটা মাস্টার প্ল্যান তৈরি করা সরকার মনে করে খুবই জরুরি। 2018 সালের তুলনায় 2020 সালে দ্বিগুণ বেড়েছে দারিদ্র্যের হার, আর অতি দারিদ্র্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28.5 ভাগে। সবচেয়ে বেশি দারিদ্র্যের হার রংপুর বিভাগে। শনিবার করোনায় দারিদ্র্যের হার নিয়ে এক অনলাইন আলোচনায় গবেষণার ফলাফল তুলে ধরে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অনলাইন ইকোনমিক মডেলিং সানেম। দারিদ্র্যের হার ও আয় বৈষম্য কমানো না গেলে দারিদ্র্য বিমোচনে দেশের অর্জন অনেকটা পিছিয়ে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। 2018 সালের সাথে গত বছর দেশে দারিদ্র্য এবং জীবিকার সাথে তুলনামূলক গবেষণা করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম। গবেষণায় উঠে এসেছে 2020 সালে করোনার প্রভাবে দেশে দারিদ্র্যের হার দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে 42 ভাগে। মহামারীতে কাজ হারানো, পারিশ্রমিক না পাওয়া, কর্মক্ষেত্র বন্ধ হওয়া সহ বিভিন্ন কর্মসংস্থান সমস্যার মুখোমুখি হয়েছে অনেকেই। এতে করে আয় কমায় শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য বহির্ভূত খাতে ব্যয় কমেছে ব্যাপক হারে। ফুড, নন ফুড এক্সপেন্ডিচার এবং টোটাল এক্সপেন্ডিচার বড় ধরনের একটা আমরা দেখছি যে ফল দেখছি। এটা কিন্তু আমাদের ওটা মাথা রেখে করতে হবে যে এটা কম্পারিজনটা হচ্ছে একটা 2020 একটা আনপ্রেসিডেন্টেড ইয়ার। বাংলাদেশ খুব সম্ভবত 1971 এর পরে এরকম একটা আনপ্রেসিডেন্টেড ইয়ার, এত অ্যাবনর্মাল ইয়ার খুব সম্ভবত কখনো পাইনি।
করোনার প্রভাবে বেড়েছে দরিদ্রতা এবং আয় বৈষম্য। এই হার কমানো না গেলে দেশ দারিদ্র্য বিমোচনের অর্জন থেকে অনেকটাই পিছিয়ে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে যে সমস্ত সেকশনগুলা, যেই শ্রেণীর কিংবা যেই সেকশন, তাদেরকে আরো বেশি কিভাবে সাহায্য করা যায় সেই সরকারের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়। সেই জন্য সরকারি বিনিয়োগ খুব গুরুত্বপূর্ণ। সানেমের হিসেবে 2020 সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে বেতন কমেছে প্রায় 24 ভাগ চাকরিজীবীর। এছাড়া আয় কমেছে 29 ভাগ শ্রমিকের ও 32 ভাগ উদ্যোক্তার। যারা এমপ্লয়মেন্ট লস করেছে এবং ক্যাপিটালও লস করেছে, অপরচুনিটিও লস করেছে, সেক্টর থেকেও মাইগ্রেট করে এগ্রিকালচারে চলে গেছে, তাদের ক্ষেত্রে একটা স্পেশাল ড্রাইভ নিতে হবে। যেখানে আগে পভার্টি কম ছিল সেখানেও ব্যাপকভাবে বেড়েছে, যেখানে আগে বেশি ছিল সেখানেও ব্যাপকভাবে বেড়েছে। তার মানে এই যে ভৌগোলিক আওতা দারিদ্রতার, এটা অনেক ছড়িয়ে পড়েছে। দারিদ্র্যের হার কমিয়ে আনতে করোনা মোকাবিলা, নগদ লেনদেন কমানো সহ সামাজিক সুরক্ষা বৃদ্ধি, পণ্যের দাম সহনীয় রাখা, দুর্নীতি কমানো এবং কর্মসংস্থান তৈরির পরামর্শ দেন বিশ্লেষকরা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের আর্থিক সহায়তার জন্য আলাদা ব্যাংক গঠনের প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পাশাপাশি এই খাতের টেকসই উন্নয়নে এসএমই ডেভেলপমেন্ট অ্যাক্ট তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান তাদের। সকালে রাজধানীর মতিঝিলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনটির সভাপতি রিজওয়ান রহমান। দেশের অর্থনীতির সার্বিক বিষয় নিয়ে শনিবার সংবাদ সম্মেলন করেছে ডিসিসিআই। এতে উঠে আসে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সমস্যা ও সম্ভাবনা নানা বিষয়। সম্মেলনে সংগঠনটির সভাপতি বলেন, করোনার মধ্যে দেশের অর্থনীতির চিত্র আশাব্যঞ্জক। এতে ছোট উদ্যোক্তাদের অবদান সবচেয়ে বেশি, কিন্তু এ খাতের প্রতিবন্ধকতাও প্রকট হয়েছে এ সময়ে। ব্যাংকে নানা শর্তের কারণে ছোট উদ্যোক্তারা প্রয়োজনীয় ঋণ পাচ্ছেন না, তাই তাদের সহায়তায় আলাদা ব্যাংক গঠনের পরামর্শ তার। এসএমই ব্যাংক ক্যান বি এস্টাবলিশড, সেটা আমরা যখন সামনে উইল গো ফর দ্য পলিসি অ্যাডভোকেসি উইথ দ্য বাংলাদেশ ব্যাংক, উইথ দ্য অনারেবল ফাইন্যান্স মিনিস্টার, সেখানে আমরা এটা রেজ করবো যে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দিস আইডিয়া, উই ক্যান ডু দ্য পলিসি অ্যাডভোকেসি, বাট এটা করার দায়িত্ব হবে সরকারের, সেটা আমাদের না। দেশের জিডিপির 25% আসে এসএমই খাত থেকে। প্রতিনিয়ত এ খাতের উদ্যোক্তা বাড়ছে, তাই টেকসই প্রবৃদ্ধির জন্য সময় উপযোগী নীতিমালা প্রণয়নের দাবি ব্যবসায়ীদের। 10 জনের মধ্যে 7 জনের এমপ্লয়মেন্ট সারা দুনিয়ায় ইজ ক্রিয়েটেড বাই এসএমইস, নট দোজ মাস এমপ্লয়ার্স, নট দোজ বিগ ফ্যাক্টরিজ যারা 30-40 হাজার লোক করে, বিকজ 30-40 হাজার লোকের ফ্যাক্টরি আছেই বা কয়টা দুনিয়া, বাট এসএমই তো ক্লাস্টার্স অল ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড। দেশের শেয়ার বাজারকে আরও গতিশীল করতে ধাপে ধাপে কর্পোরেট কর হার কমানোর আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রভাবে দেশে তৈরি পোশাক খাতে 50% কারখানায় শ্রমিক সংখ্যা কমে গেছে। কাজ হারিয়েছে প্রায় 14% শ্রমিক। লে অফ করা হয়েছে 56,000 শ্রমিককে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি এবং এমআইবির গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। করোনা মহামারীর কারণে দেশে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। ক্রয়াদেশ বাতিল সহ নানা কারণে গেল এপ্রিল থেকে এই খাতে শুরু হয় শ্রমিক ছাঁটাই। শনিবার তৈরি পোশাক খাতের দুর্বলতা এবং ব্যবসা পুনরুদ্ধার নিয়ে অনলাইন আলোচনার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এবং এমআইবি। গবেষণার তথ্যানুযায়ী কারখানাগুলোতে গড়ে শ্রমিক পাওয়া গেছে 790 জন, যা আগে ছিল 836। সিপিডি বলছে, করোনার সময়ে কারখানাগুলোর শ্রমিক সংখ্যা কমেছে 11%। কারখানাগুলো থেকে বেশ বড় আকারের শ্রমিকের কাজ হারিয়েছে, যদিও সেটি অফিসিয়ালি লে অফ বলা হচ্ছে না, কিন্তু অনেকে কাজ হারিয়েছেন। এবং আমরা যেটি দেখেছি 50% কারখানায় তাদের ডিসেম্বরের তুলনায় সেপ্টেম্বরে তাদের শ্রমিক সংখ্যা কমে গেছে। এ সময় নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কাজ না থাকায় এবং দক্ষতার অভাবে কিছু শ্রমিক ছাঁটাই হলেও এখন আবার নিয়োগ দেয়া হচ্ছে। এই যে এত শ্রমিক যে কর্মচ্যুত হলো, তারা গেল কোথায়? যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে কিছু শ্রমিক হয়তো একেবারে তার দেশের বাড়িতে চলে গিয়েছে, ফিরে আসেনি তারা। আর যারা ফিরে এসেছে তারা কিন্তু চাকরিতে পুনর্বহাল হয়েছে, এখনো হচ্ছে। আমরা কিন্তু শ্রমিক সংকটে এখনো কিন্তু ভুগছি। এই অবস্থায় ছোট পোশাক কারখানাগুলো যাতে ক্রয়াদেশ পায়, সেজন্য বিভিন্ন নামী ব্র্যান্ডের ক্রেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে ছাঁটাই করা শ্রমিকদের কাজে ফিরিয়ে আনারও পরামর্শ তাদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কাজে যোগ দিয়ে পররাষ্ট্র নীতিতে সক্রিয়তা দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতোমধ্যে মেক্সিকো, চীন, রাশিয়ার মতো দেশগুলোর প্রতি বন্ধুত্বের হাত বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। চেষ্টা করছেন সাবেক প্রেসিডেন্টের নেওয়া কিছু ভুল সিদ্ধান্ত সংশোধনের। 46তম মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর প্রেসিডেন্টের পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পায় করোনা মোকাবিলার কার্যক্রম। তবে এর পাশাপাশি জো বাইডেনের আরেকটি দিক যা ফুটে উঠেছে তা হলো ইতিবাচক পররাষ্ট্রনীতির মনোভাব, যা ক্ষমতার প্রথম দিন মুসলিম দেশগুলো থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়ে ইঙ্গিত দেন বাইডেন। এছাড়াও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সকল রাষ্ট্রের সাথে বিরোধে জড়িয়েছিলেন তাদের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তিনি। শুক্রবার প্রতিবেশী দেশ মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজের সঙ্গে ফোনে কথা বলেন জো বাইডেন। এ সময় অভিবাসন ও করোনা সহ নানা ইস্যুতে কথা বলেন তারা। তবে রাষ্ট্রপ্রধানগুলোর মধ্যে সবার আগে বাইডেন কথা বলেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর সাথে। এ সময় আলবার্টা সীমান্তের তেলের পাইপলাইন নিয়ে বিরোধের ইতি টানেন জো বাইডেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও বাইডেন কথা বলবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশের এই চুক্তির মেয়াদ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ হওয়ার কথা থাকলেও তা 2026 পর্যন্ত মেয়াদ বাড়াতে চান জো বাইডেন। আশরাফ মিয়া শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতীয় হাইকমিশনকে 172 রানে হারিয়েছে ঢাকা উত্তর। অধিনায়ক ও মেয়র আতিকের নেতৃত্বে ডিএনসিসির সংগ্রহ করে 300 রান। জবাবে 128 রানেই শেষ দৌড়াই সোয়ামীর দল। রাজধানীর মোহাম্মদপুর উদয়াচল পার্কের উদ্বোধনী প্রীতি ম্যাচের ফল এটি। এ সময় মেয়র ঘোষণা দেন প্রতিটি ওয়ার্ডে খাস জমি দখলমুক্ত করে খেলার মাঠ করা হবে। রাজধানীর জঞ্জাল দূর করতেই যত ব্যস্ততা সিটি কর্পোরেশনের। ঢাকা উত্তরে সেই কর্মকর্তা কর্মচারীরা নামল ক্রিকেট ম্যাচে। প্রতিপক্ষ ভারতীয় হাইকমিশনার দোরাই স্বামীর দল। ব্যাট হাতে অধিনায়ক মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসির খেলোয়াড়দের একের পর এক 4 ছক্কায় উচ্ছ্বসিত দর্শক। 20 ওভারে 5 উইকেটে তাদের সংগ্রহ 300 রান। জবাব দিতে নেমে পাত্তাই পেল না ভারতীয় হাইকমিশন দল। তাদের ইনিংস থামে মাত্র 128 রানে। Both teams played very well. ডিএনসিসির সাথে খেলতে পেরে ভালো লেগেছে। সানি ও ফাহিম খুবই ভালো খেলেছে। এমন ম্যাচ আয়োজনের জন্য ধন্যবাদ ডিএনসিসিকে। They were in very good touch. They played very well. আমরা সবাই খুব ভালোভাবে এনজয় করেছি। আমরা আরো চাচ্ছি যে আমরা আরো ভবিষ্যতে আরো এই ধরনের খেলা আয়োজন করব। এই প্রীতি ম্যাচের আয়োজন ছিল মোহাম্মদপুরের উদয়াচল পার্ক উদ্বোধন উপলক্ষে। ডিএনসিসির মেয়র জানান এরই মধ্যে 24টি মাঠ ও পার্কের কাজ করছে উত্তর সিটি। শুধু একটি মাঠ না, আমাদের অনেকগুলো মাঠ আছে এবং এই মাঠগুলো যে মেনটেন করতে পারা যায় সবচেয়ে বড় সমস্যা কিন্তু মেনটেনেন্সের জন্য। এবং আমরা যদি ঠিকমতো মেনটেন করতে পারি অবশ্যই আমরা মনে করি ক্রিকেট, ফুটবল, ভলিবল সহ অন্যান্য খেলাগুলোকে আমরা পুরো বাংলাদেশে ছড়াতে পারবো। অনুষ্ঠানে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন এখনও ঢাকা শহরে মাঠের সংখ্যা কম। উত্তর সিটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। আর ভারতীয় হাইকমিশনার জানান বাংলাদেশের সব কাজের সাথে থাকবে ভারত। উদয়াচল ক্লাবকে এটার সাথে সম্পৃক্ত করে তাহলে ডেফিনেটলি বিসিবি এই সমস্ত কিছুর দায়িত্ব ওনারা যা যা দিবেন এই দায়িত্বগুলো পালন করতে পারবে এবং উদয়াচল ক্লাবও ওনাদেরকে সহায়তা করতে পারবে যে কোনো ধরনের। এভরিবডি ক্যান বেনিফিট। এই মাঠ নতুন করে পার্কে উন্নীত করা উত্তর সিটির বড় অর্জন বলে মনে করি। তবে নগরের উন্নয়নে প্রত্যেক নগরবাসীর সহায়তা দরকার। তা না হলে যত টাকাই খরচ করা হোক না কেন তাতে উন্নয়ন হবে না। এবছরের মাঝামাঝি আরও কয়েকটি পার্কের উন্নয়ন কাজ শেষ করতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এরই সাথে শেষ করছে আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।